আমি ঘুমিয়ে আছি, কিন্তু ঘুমের মধ্যেই আমার মনে হলো কেউ আমার খুব কাছে বসে আছে। আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমার কেমন জানি ফিল হতে লাগলো। আমি চোখ খুলে ফেললাম। উঠে গিয়ে লাইট জ্বালালাম। দেখলাম ঘরে কেউ নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3:00 বাজে। আর ঘুমাতে পারলাম না। আমি আমার ল্যাপটপে ভ্যাম্পায়ার লাভ স্টোরি দেখতে লাগলাম। আমি ভ্যাম্পায়ারদের খুবই পছন্দ করি। এক কথায় বলতে গেলে আমি একজন ভ্যাম্পায়ার লাভার। কিন্তু আজ কেমন জানি ভালো লাগছে না। আমি গিয়ে বারান্দায় দাঁড়ালাম। এই শীতের রাতে আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। এসব ভাবতে ভাবতে আজান দিয়ে দিল। আমি গিয়ে নামাজ পড়ে নিলাম। আমি ফারিয়া সিদ্দিকী সৃষ্টি। আমি কিছুদিন আগে লন্ডন থেকে বাংলাদেশে এসে এখানে একটা নামকরা ভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার পরিবার বলতে আমার 2 ভাই আর আমি। আমার 2 ভাই ছাড়া আর কেউ নেই। আমার মা বাবা ছোটবেলায় মারা গেছে। তারপরই আমার 2 ভাই আমাকে নিয়ে লন্ডনে চলে যায়। আমার ভাইয়ারা লন্ডনে নামকরা বিজনেসম্যান। আমি ওখানেই পড়াশোনা করতাম। কিন্তু একটা খুবই জরুরি কাজে আমাকে বাংলাদেশে এসে এখানে ভর্তি হতে হলো। আমার ভাইয়ারা কিছুতেই আমাকে আসতে দিতে চায়নি। আমার ভাইয়াদের জান আমি ওদেরকে অনেক কষ্টে রাজি করিয়েছি। তাও দিত না যদি না আমার সাথে আমার 2 ফ্রেন্ড না আসত। কিন্তু তারা দেশে আসার আগের দিনই অসুস্থ হয়ে যায়। তাই আমাকে একা আসতে হলো ভাইয়াদের অনেক শর্ত নিয়ে। যাই হোক, আমি দেখতে মাশাল্লাহ। আমার উচ্চতা 5'6", দেখতে একদম সাদা। আমি খুবই জেদি আর প্রতিবাদী, রাগীও বটে। ওজনও বেশি না, 50 কেজি। আমি বাংলাদেশে একাই এসেছি। এখানে আসার আগে ভাইয়ারা আমার জন্য একটা বাড়ি কিনে দিয়েছে। সেই বাড়িতে আমি একাই থাকি। আর বাড়ির চারপাশে বডিগার্ড, সার্ভেন্টেরও অভাব নেই বাড়িতে। যাই হোক, আমি এখন ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আজ আমার ভার্সিটির প্রথম দিন। ভাবলাম আজকে একটু সাদাসিধা সেজে যাওয়া যাক। তাই আমি একটা ঢিলাঢালা 3 পিস পরলাম। চুলগুলা বেনি করলাম আর চোখে বড় একটা চশমা পরলাম। দেখলাম একদম বোকা বোকা লাগছে। নিজেকে দেখে নিজেই হেসে দিলাম। আমি রেডি। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। আমি একটু মুচকি হেসে রাহিম চাচাকে বললাম, চাচা, আমি আজকে গাড়ি ছাড়া যাব। চাচা সাহেবরা শুনলে আমাগো চাকরি চইল্লা যাইব। চাচা, আমি ভাইয়াদেরকে বুঝিয়ে বলবো। চাচাকে আমি আর কিছু বলার সুযোগ না দিয়ে খেয়ে বের হয়ে পড়লাম। আমি ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছি। ঢুকে কিছু দূর হাঁটার পর মাঠের মধ্য দিয়ে যাওয়ার সময় একদল ছেলেমেয়ে আমাকে ডাক দিল। আমি তাকালাম। মনে হচ্ছে র্যাক খাব মনে মনে। আমি ওদের কাছে গেলাম। দেখলাম ওরা 2টা মেয়ে আর বাকি 4টি ছেলে। আমি সামনে যেতেই দেখলাম ওরা ওদের মতো কথা বলে যাচ্ছে। মনে হচ্ছে যেন ওরা আমাকে ডাকেইনি। আমিও আর কিছু বললাম না। কিন্তু আমি এতক্ষণ তাদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম মেয়ে 2টার নাম নীলা আর রিধি। আর ছেলেগুলার নাম অনিল, সাদ, রাজ, আকাশ। আমি ওদের সামনে দাঁড়িয়ে আছি পাক্কা 10 মিনিট। এবার আমি বিরক্ত হয়ে বললাম, দেখুন ভাইয়ারা, আমার ক্লাস আছে, কোন দরকার থাকলে বলতে পারেন। আকাশ, এই মেয়ে, ঠিক করে কথা বলো। সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আচ্ছা সরি। রিধি, কিসের সরি? তোমাকে এখনের জন্য শাস্তি পেতে হবে। রিধির কথাতে বাকিরাও সম্মতি জানালো। আমি অবাক হলাম না, কারণ আমি জানতাম এমনি হবে। নীলা, শাস্তি পাওয়ার আগে এটা বলো যে তুমি এই ভার্সিটিতে ভর্তি হলে কিভাবে? দেখে তো মনে হচ্ছে গরিব ঘর থেকে উঠে এসেছ। এই কথা বলেই সবাই হাসতে শুরু করল। রিধি, তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলতো? অনিল, এই নাও, এই গোলাপটা ধরো। একটু পরে দেখবা যে একটা ছেলে কালো কালারের বাইকে করে গেট দিয়ে ঢুকছে। তাকে গিয়ে প্রপোজ করবা। রিধির, আরে কি বলিস, এই ভার্সিটির ক্রাশ বয়কে এই মেয়েটা প্রপোজ করবে? সাদারে, এখানেই তো আমরা মজা পাব। এই বলেই ওরা সবাই একটা শয়তানি হাসি দিল। হঠাৎ দেখলাম একটা ছেলে কালো কালারের জ্যাকেট, কালো কালারের প্যান্ট, কালো কালারের শু পরে একটা কালো কালারের এক চালিয়ে গেট দিয়ে ঢুকল। রাজ, যাও গিয়ে সবার সামনে প্রপোজ করো। আমি অসহায় ফেস করে ওদের দিকে তাকাই। তারপর আস্তে আস্তে ছেলেটার দিকে এগিয়ে যাই।
ছেলেটা বাইক থেকে নামতেই আমি তার সামনে গিয়ে দাঁড়াই। আমি স্যার লাভ ইউ। চোখ বন্ধ করে চোখ খুলে দেখি ছেলেটা মাথার হেলমেট খুলে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ছেলে হাউ ডেয়ার ইউ চিল্লিয়ে। আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছি। ছেলে নিজেকে একবার আয়নায় দেখেছ, গাইয়া ভূত। আর তুমি এসেছ আমাকে মানে এই ভার্সিটির ক্রাশকে প্রপোজ করতে। তোমার সাহস তো কম না। মাঠের সবাই আমাকে দেখে হাসতে লাগল, আর রিধিরা বসে বসে মজা নিতে লাগল। আমি জানতাম এমন কিছুই হবে, তাই আমি এবার কিছুটা দূরে গিয়ে ছেলেটাকে ভালো করে দেখতে লাগলাম। ছেলে এই যে চশমাওয়ালা গাইয়া ভূত আমার মতো ছেলে, আর দেখ নাই সেটা বুঝতে পারছি, কিন্তু আমার কথা হচ্ছে তোমার মতো গাইয়া ভূত আমাদের এই ভার্সিটিতে এলো কিভাবে? আমি শুনুন মা, হোয়াটএভার, আমি আপনাকে নিজের ইচ্ছাতে প্রপোজ করতে আসি নাই। ওই যে দেখছেন একদল ভেড়ার পাল বসে আছে রিদিদের দেখিয়ে, ওরাই আমাকে বলেছিল আপনাকে প্রপোজ করতে। আর হে, নিজেকে নিজে হিরো ভাবা বন্ধ করুন। ছেলেটা আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। তার ফর্সা মুখ লাল রং ধারণ করেছে। ছেলে, তোমার সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? এই কথা বলেই ঠাস করে একটা থাপ্পড় মারল। আমি এইটার জন্য প্রস্তুত না থাকায় নিচে পড়ে গেলাম। এই অবস্থা দেখে মাঠের সবাই হা করে দাঁড়িয়ে দেখতে লাগল। রিধিরা সবাই দৌড়ে এলো, কারণ তারা ছেলেটার রাগ সম্পর্কে মনে হয় জানে। রিধি খো, রুদ্র শান্ত হো। আকাশ, রিধি তোরা রুদ্রকে নিয়ে যা, আমি দেখছি। আমি এতক্ষণ চুপ করে নিচে পড়েছিলাম। আমি আমার রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। আমি এবার উঠে দাঁড়ালাম। আমি কিছু না বলে রুদ্রের সামনে গেলাম, গিয়ে মুচকি হাসলাম, আর তারপরই তার পাশে থাকা রিধি আর সাতকে ঠাস করে 2টা থাপ্পড় মারলাম। আমি সেই থাপ্পড়গুলো হচ্ছে আমাকে ত্যাগ দেওয়ার জন্য। রিধি আর সাদ আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। তারা কিছু বলতে যাবে তার আগেই আমি আরও জোরে রুদ্রের গালে থাপ্পড় লাগালাম। তারপর তাদের কিছু বলার সুযোগ না দিয়ে আমি চলে আসলাম। আসুন এবার রুদ্র সম্পর্কে, মানে গল্পের হিরো সম্পর্কে কিছু জানা যাক। রুদ্র খান বাবা মায়ের একমাত্র ছেলে। তার একটা বোন আছে। উচ্চতা 6'2", গায়ের রং হলুদ সাদা, চাপদারি আছে, চুলগুলা স্পাইক করা, 6 প্যাক বডি আছে। তার বাবা এই ভার্সিটির ট্রাস্টি বোর্ডের হেড। তার বাবার দেশে বিদেশে বিজনেসও আছে। বলতে গেলে নামকরা বিজনেসম্যান তার বাবা। তার রুদ্র সাহেব এই ভার্সিটিতে মোবা কমপ্লিট করছে। আমি আমার ক্লাসে চলে এসেছি। রুদ্র এই ঘটনার পর নাকি বাসায় চলে যায়। রুদ্র বাসায় ঢুকেই কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। রুদ্রের মা কথা খান পিছন থেকে কতবার ডাকল, কিন্তু রুদ্র শুনল না। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। কথা কি হলো ছেলেটার? কিছুক্ষণ পর রুদ্রের রুম থেকে ভাঙচুরের আওয়াজ আসতে লাগল। এমন সময় রুদ্রের বাবা নিহাল খান বাড়িতে এলো। নিহাল খান, কি হয়েছে? কথা খান, বুঝতে পারছি না। ভার্সিটি থেকে তাড়াতাড়ি চলে আসল। তারপর কোনো কথা না বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে ভাঙচুর করতে লাগল। অন্যদিকে রুদ্র, তোমার সাহস কি করে হলো মিস আমার গায়ে হাত তোলার? এর জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে, চিল্লিয়ে হাতের কাছের ফুলের টপটা আছাড় মেরে নিহাল খান আর কথা খান রুদ্রের রুমের দরজা ধাক্কাতে লাগল। নিহাল, রুদ্র বাবা দরজা খুল। কথা, দরজা খুল বাবা। রুদ্র এসে দরজা খুলে দিল। নিহাল আর কথা ঘরে ঢুকল। নিহাল, কি হয়েছে বাবা, ঘরের এই অবস্থা কেন? কথা, কি রে, কথা বলছিস না কেন? রুদ্র, মা বাবা কিছু হয়নি। মা দাদুভাই কই? কথা বাগানে আছে। রুদ্র আর কোনো কথা না বলে বাগানে চলে গেল। বাগানে গিয়ে দেখে তার দাদুভাই দোলনায় বসে আছে। রুদ্র গিয়ে তার দাদুভাইয়ের পাশে বসল। রুদ্রের দাদুভাইয়ের নাম আরমান খান। দাদুভাই, কি হয়েছে রুদ্রবাবুর? রুদ্র তার দাদুভাইকে খুব ভালোবাসে আর সম্মান করে। দাদুভাই, কি হয়েছে বলবি তো? তারপর রুদ্র ভার্সিটিতে ঘটা সব কাহিনী বলল। রুদ্রের দাদুভাই মুচকি হেসে বলল, দাদুভাই, বাহ, মেয়েটার তো সাহস আছে। রুদ্র, ওকে এর জন্য শাস্তি পেতেই হবে। তারপর রুদ্র বাগান থেকে চলে গেল। আর রুদ্রের দাদুভাই কি যেন ভেবে মুচকি হাসি দিল।
দাদুভাই ওই মেয়েই পারবে আমার এই পাগলকে শান্ত করতে। অন্যদিকে আমি ক্লাস শেষে বাড়িতে চলে এসেছি। এসে দেখি সার্ভেন্টরা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি কি হয়েছে, সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন? রহিম চাচা, নাও তোমার ভাইয়ারার লগে কথা কও। আমি দাও। আমি ভাইয়ার সাথে কথা বলার জন্য গেলাম। আমি, হ্যালো ভাইয়া। বড় ভাইয়া, তুমি আজকে গাড়ি ছাড়া ভার্সিটিতে গেছো কেন? বড় ভাইয়া যখন খুব বেশি রেগে যায় তখন আমাকে তুমি করে বলে। আমি, আসলে ভাইয়া আর হবে না, আজকেই লাস্ট। প্লিজ তুমি আর রাগ করো না প্লিজ, আর ছোট ভাইয়াকে এই ব্যাপারে কিছু বলো না প্লিজ। তাহলে আজকেই আমাকে লন্ডন নিয়ে যাবে প্লিজ ভাইয়া। বড় ভাইয়া, আজকেই লাস্ট। আমি আর কোনোদিন যদি শুনি তাহলে তোকে সাথে সাথে আমি লন্ডন নিয়ে আসব। আর শুন, 1 সপ্তাহের মধ্যে জন আর বিশাল যাবে। আমি, ওকে ভাইয়া, আই লাভ ইউ। বড় ভাইয়া, লাভ ইউ টুকু। এই বলে ভাইয়া কল রেখে দিল। এবার আমার 2 ভাই সম্পর্কে কিছু জানা যাক। বড় ভাইয়া। আমার বড় ভাইয়ার নাম ফারদিন সিদ্দিকী শুদ্ধ। লন্ডনের নাম করা বিজনেসম্যানদের মধ্যে একজন। বয়স 28। উচ্চতা 6'1। দেখতে স্মার্ট, হ্যান্ডসাম, ড্যাশিং, একদম হিরোর মতো। গায়ের রং আমার মতোই, একদম সাদা। আমার ভাইয়া শান্ত স্বভাবের, জেদি মানুষ। ছোট ভাইয়া নাম ফারহান সিদ্দিকী স্রোত। ছোট ভাইয়াও লন্ডনের নামকরা বিজনেসম্যান। খুব অল্প বয়সেই ভাইয়া অনেক সুনাম কামিয়েছে। বয়স 27। উচ্চতা 6'2। মুখে চাপ দাঁড়িয়ে আছে। ভাইয়া লাল সাদা। কিন্তু আমার ছোট ভাইয়া অনেক বদমেজাজি, রাগী, জেদি। আমার 2 ভাইয়ার জান, প্রাণ, কলিজার টুকরো হচ্ছি আমি। আমার 2 ভাই আমাকে খুব ভালোবাসে। আমার গায়ে একটু আঁচ লাগতে দেয় না। কষ্ট কি জিনিস আমি কখনো বুঝি নাই। কিন্তু আমার 2 ভাইয়া আমাকে মানুষকে মানুষ ভাবতে শিখিয়েছে, মানুষকে সম্মান করতে শিখিয়েছে। আমাদের মধ্যে কখনো অহংকার জিনিসটা ছিল না, আর কোনোদিন আসবেও না। আমার 2 ভাই আমাকে মানুষকে সাহায্য করতে শিখিয়েছে। আমাকে তারা মানবিকতা শিখিয়েছে। বলতে গেলে আমার 2 ভাই আমাকে সব ভালো কাজ শিখিয়েছে। এবার গল্পে আসা যাক। আমি রাতে খেয়ে দিয়ে শুয়ে আছি। এমন সময় ছোট ভাইয়া কল দিল। আমি, কেমন আছ ভাইয়া? ছোট ভাইয়া, ভালো আছি। তুই কেমন আছিস মিষ্টি? আমি ভালো আছি। ছোট ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে আমি আরও কিছু সার্ভেন্ট রাখি। আমি, ভাইয়া তুমিও না। আমি একা একজনের জন্য এত মানুষের দরকার নাই। আর এত চিন্তা কর না। ছোট ভাইয়া, নিজের খেয়াল রাখিস। আচ্ছা আমি রাখছি, একটা মিটিং আছে। আমি তোকে বাই। কল রেখে আমি শুয়ে পড়লাম। রাত 2:30। একটা কালো হুডি পরা লোক হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। ঠিক তখনই তার সামনে একটা কুকুর চলে আসলো। কুকুরটাকে দেখে লোকটার চোখগুলা লাল হয়ে গেল। সে কুকুরটাকে ধরে তার লম্বা লম্বা দাঁত দিয়ে কুকুরের শরীরের সব রক্ত খেয়ে কুকুরটাকে ফেলে চলে গেল। রাত 3:30। আমি ঘুমিয়ে আছি, কিন্তু আমার মনে হলো আজকেও কেউ আমাকে দেখছে। শুধু দেখছে না, আমার খুব কাছেই বসে আছে। হঠাৎ আমার পেটে ঠান্ডা অনুভূতি হতে লাগলো। আমার মনে হচ্ছে কেউ আমাকে জড়িয়ে ধরে আছে খুব শক্ত করে। আমি চোখ খুলতে চাচ্ছি, কিন্তু পারছি না। তখনই লোকটা আমার কানের কাছে এসে বলল, লোক, এত লাফাচ্ছ কেন? চুপচাপ ঘুমাও, না হলে তোমার খবর আছে। আমি তবুও নড়তে লাগলাম। এবার লোকটা আমার গালে একটা কামড় দিয়ে দিল। আমি আহ করে উঠলাম, কিন্তু কোনো কথা বলতে পারছিলাম না। লোক, দেখ জান পাখি, আমি কিন্তু তোমার জন্য ঘুমাতে পারছি না। তুমি যদি আর একবার এমন করো তাহলে আমি আরও জোরে কামড় দিব। আমি আর কিছু বললাম না। আমিও লোকটার বুকে ঘুমিয়ে গেলাম। কেন জানি খুব শান্তি লাগলো, তাই ঘুমিয়ে গেলাম। আমি ঘুমাতেই লোকটা আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর আমার গলায় যেই জায়গায় কামড় দিয়েছে ওই জায়গায় চুমু দিয়ে উঠে চলে গেল।